আমার আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত জানাবেন। আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প। আমার মায়ের এক দুঃসম্পর্কের মাসি আছেন। মা তাকে কলি মাসি বলে আর আমি বলি কলি দিদা। ছোটবেলায় মাঝে মাঝে ওদের বাড়ি যেতাম আমরা। মনে আছে ওদের বাড়িতে গিয়ে দেখতাম কলি দিদার বৌমা মানে ললিতা মামি ওদের বাড়ির সব কাজ হাসি মুখে করেন। হয়তো হুট করে আমরা গিয়ে পৌঁছেছি, তখন দিদা বলতেন মামিকে, ললিতা দেখো তো ওদের কি খেতে দেওয়া যায়। মামি চুপ থাকতেন। তখন দিদা বলতেন, সবার খাওয়া তো হয়ে গেছে, তাই তেমন কিছু তো হেসেলে থাকার কথা নয়, তবে তুমি তো এখনো খাওনি, দেখো না যদি তোমার ভাগেরটা। আনছি মা বলে মামি নিজের ভাগের খাবারটা উজাড় করে দিতেন। আমি ছোট ছিলাম তখন, অত বুঝতাম না, কিন্তু মা দেখতাম খেত না। মামিকে বলতো, চলো তুমি আর আমি মিলে এই খাবারটুকু খাবো, কিন্তু মামি রাজি হতো না, খুব কুণ্ঠা বোধ করতো। বলতো, না দিদি ভাই, বাড়ির বউ হয়ে এইটুকু স্যাক্রিফাইস করতে না পারলে আর বউ হয়েছি কেন। মামিকে চিরকাল স্যাক্রিফাইসের প্রতিমূর্তি হিসাবেই দেখে এসেছি। মনে আছে যখন বৃষ্টি ঝড় আসতো কালবৈশাখীর বিকালগুলো, তখন দিদা অর্ডার করতেন, যাও বৌমা ছাদ থেকে কাপড়গুলো তুলে আনো তো। মামিও ভিজতে ভিজতে সকলের কাপড় জামা তুলে নিয়ে আসতো। একবার বোধহয় মামি ঘুমিয়ে পড়েছিল এক বৃষ্টি বিকেলে। সেবার মনে আছে দিদা ওকে খুব কথা শুনিয়েছিল, তোমার এই জন্মের ঘুমের জন্যে গেল তো শুকনো কাপড়গুলো ভিজে। দিদার ধমকের সামনে মামি চুপ করেছিল, এমনভাবে যেন সব অপরাধ তার। একবারও মামি বলতে পারল না, কেন প্রতিবার আমি ভিজতে ভিজতে কাপড় জামা তুলতে যাব মা, সংসারের সব দায় কি আমার একার। মামি কোনোদিন প্রতিবাদ করতে পারেননি, তাই সবাই ধরেই নিয়েছিল সব স্যাক্রিফাইস করার দায়িত্ব সবসময় ওই মানুষটার। তার সংসারের জন্য করা ছোট বড় কোনো স্যাক্রিফাইসকেই তাই কোনো দিন কেউ আলাদা গুরুত্ব দেবার প্রয়োজন মনে করেনি। মামির ননদ মানে রিয়া মাসির বিয়ের সময়ও মামি নিজের বিয়ের সমস্ত গয়না দিয়ে দিয়েছিল শুনেছিলাম। মনে আছে মা সে সময় বলেছিল দিদাকে, তুমি সত্যি ভাগ্য করে বউ পেয়েছো মাসি, এত বড় মন কটা মেয়ের হয়। দিদা তখন মুখ কুঁচকে বলেছিল, বাড়ির মেয়ের বিয়েতে বাড়ির বউ গয়না দেবে, এ তো অতি স্বাভাবিক ব্যাপার, এতে আবার বড় মনের কি আছে। তখন আমি একটু বড় হয়েছি, তাই বুঝতে পেরেছিলাম মামির এত বড় স্যাক্রিফাইসটাও দিদাদের চোখে নেহাত তুচ্ছ। আমি যখন কলেজে পড়ি সে সময় মামা মারা যান একটা অ্যাক্সিডেন্টে, আর মামার মৃত্যুর পর মামি ওই বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায়, কারণ না গিয়ে সত্যিই উপায় ছিল না। দিদা সে সময় সবার কাছে বলে বেরিয়েছিলেন মামি অপয়া, তাই নাকি মামা এভাবে বেঘোরে প্রাণ হারালো। মাস কয়েক আগে কলি দিদা আমাদের বাড়ি এসেছিলেন। দিদার জামাইয়ের নাকি ব্যবসা পড়ে গেছে, বাড়ি বন্ধকও পড়েছে, বাজারে প্রচুর ধার দেনা। এদিকে দিদার সামর্থ্য নেই জামাইয়ের পাশে দাঁড়ানোর। দিদা বলছিল, জানিস চাইলে আমার ওই হতচ্ছাড়ি বৌমা আমার জামাইকে সাহায্য করতে পারত। আমার ছেলের রেখে যাওয়া যে টাকাগুলো ওর নামে নমিনি ছিল, সেগুলো থেকে খানিক দিলেই হতো। অথচ ও মেয়ে এমন স্বার্থপর যে মুখের ওপর বলে দিল, কিচ্ছু দিতে পারবো না, যা আছে তা আমার মেয়ের ভবিষ্যৎ। আরে আমার জামাইয়ের ব্যবসা দাঁড়িয়ে গেলে সে কি তোর মেয়েকে দেখতো না? জানি না কেন সেদিন পুরো ঘটনাটা শুনে মনে হয়েছিল মামি একদম ঠিক করেছে। সারা জীবন তো কম স্যাক্রিফাইস করেনি মানুষটা সংসারের জন্য, কিন্তু তাতে লাভ কি হয়েছিল? স্বামীর মৃত্যুর পর অপয়া হবার বদনাম মাথায় নিয়ে তাকে ঘর ছাড়তে হয়েছিল। ললিতা মামির সাথে কয়েকদিন আগে বাসে হঠাৎ দেখা, এ কথা সে কথার পর জানলাম মামি এখন ছোট একটা চাকরি করে, জীবন সংগ্রাম চালাচ্ছে দাঁতে দাঁত চেপে। কলি দিদা আমাদের বাড়ি কিছুদিন আগে এসেছিল শুনে মামি বলল, জানি নিশ্চয়ই উনি বলেছেন আমি খুব পাষণ্ড, আমি ওনার ছেলের রেখে যাওয়া টাকা পয়সার কানাকড়ি দিয়েও ওনার জামাইয়ের দুরাবস্থায় সাহায্য করিনি। আমি মামির কথায় কি উত্তর দেব বুঝতে পারলাম না। মামি নিজেই আবার বলল, সত্যি বলতে কি আমি নিজেও অনেকটা দ্বিধায় ছিলাম এই টাকা দেবার ব্যাপারটা নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত নিজের মেয়ের জন্য স্বার্থপর হব বলেই ঠিক করলাম।
আসলে জীবনের একটা সময় তো অনেক স্যাক্রিফাইস করেছি ওই পরিবারের জন্য, কিন্তু বদলে কোনো দিন কানাকড়ি দাম পাইনি। উল্টে আমার স্যাক্রিফাইস করাটাই সবাই স্বাভাবিক ধরে নিয়েছিল। আমি নিজের সুবিধার কথা কখনো ভাববো না, এটাই যেন নিয়ম। কিন্তু এত কিছুর পরেও যখন তোমার মামা মারা গেলেন, তখন সবাই এক কথায় আমার মাথায় অপয়ার তকমা দিয়ে দিল। ও বাড়ি ছাড়ার সময় কেউ আমায় বলল না থেকে যেতে। আসলে এটাই পৃথিবীর নিয়ম, তা আমি এখন বুঝে গেছি। যে যতই দায়িত্ব নিক অন্য সবাইকে ভালো রাখার, তাতে কিছু যায় আসে না। যে যত বেশি দায়িত্ব নেয় তার ঘাড়ে দায়িত্ব তত বেশি চাপিয়ে দেওয়া হয়, কিন্তু তাকে ভালো রাখার দায়িত্ব কেউ নেয় না। আমি জানি আমি যদি আমার স্বামীর শেষ সঞ্চয়টুকু নিজের মেয়ের ভবিষ্যতের কথা না ভেবে ওদের হাতে তুলেও দিতাম, তাহলেও সেটা আমার মহৎ কাজ কেউ মনে করতো না। উল্টে হয়তো বলতো এটা করাই তো আমার পক্ষে স্বাভাবিক ছিল। যে যার নিজের সুবিধে গুছিয়ে বেরিয়ে যেত, শুধু মাঝখানতে আমার বাপ-মরা মেয়ের ভবিষ্যৎটা নড়বড়ে হয়ে যেত। তাই আর স্যাক্রিফাইস করতে এইবার মন চাইল না, বরঞ্চ একটু স্বার্থপর হতেই বেশি ইচ্ছে করলো। আসলে জীবন আমায় শিখিয়ে দিয়েছে, জানো, কখনো কখনো স্বার্থপর হতে হয়, নইলে মুখ থুবড়ে পড়তে হয়। আর যে মানুষগুলো তোমার স্বার্থ ত্যাগের দাম দিতে পারে না, তাদের জন্য তো স্বার্থপর হতেই হয়। মামি স্টপেজ এসে গেল কথা বলতে বলতে, তাই মামি নেমে গেল। কিন্তু আমার চোখের সামনে ঘুরপাক খাচ্ছিল সেই পুরনো দিনের রঙিন শাড়ি পরা কম বয়সী মামির ছবি, যে একদিন নিজের কথা ভাবতেই জানতো না। আগে অন্য সবাইকে ভালো রাখার কথা ভাবতো, কিন্তু সেই মামি আজ স্বার্থপর হবার কথা বলছে। এতটাই বদলে গেছে মানুষটা। আসলে জীবন বোধ হয় এরকমই, যে স্যাক্রিফাইস করে আমরা তার দাম দিই না, বরঞ্চ তার সেই গুণটা টেকেন ফর গ্র্যান্টেড করে ফেলি। আর এইভাবেই অন্যদের কথা ভাবতে চাওয়া মানুষগুলো স্বার্থপর হয়ে ওঠে আস্তে আস্তে। আসলে স্যাক্রিফাইস হোক কি ভালোবাসা, যে বা যারা দাম দেয় না তাদের জন্য তো আর একতরফা এগুলো দিনের পর দিন বিলিয়ে দেওয়া যায় না। তাই ললিতা মামির মতো স্বার্থপর হয়ে ওঠাটা অনেক সময় অনিবার্য হয়ে ওঠে। এই ঘটনাটা দেখে একটা কথা আজ বলতে ইচ্ছে হলো নিজেকে এবং পাঠক বন্ধুদের। স্যাক্রিফাইস করতে সবাই পারে না, অত বড় মন সবার হয় না। তাই নিজের ছোট ছোট স্বার্থ স্যাক্রিফাইস করার ক্ষমতা যদি নাও থাকে তাতে ক্ষতি নেই, কিন্তু আপনার আশেপাশের যে মানুষটির এই স্যাক্রিফাইস করার ক্ষমতা রাখে, তাকে বুঝিয়ে দিন তার মতো বড় মন সবার থাকে না। যে স্যাক্রিফাইস করে তার সেই গুণটাকে মন খুলে প্রশংসা করুন, আর ত্যাগের ক্ষমতাটাকে টেকেন ফর গ্র্যান্টেড করে ফেলবেন না। সুন্দর মনের মানুষগুলোর সুন্দর মনটা বাঁচিয়ে রাখার চেষ্টাটাও কিন্তু কম নয়। রচনা পল্লবী সেনগুপ্ত।